আজকে আমি সেরা স্মৃতির অংশের 40তম পার্ট পড়ব। আপনাদের তো আগেই বলেছি এই শেষের পার্টগুলো অত্যন্ত ক্লাইম্যাক্সে ভরা। আপনারা দয়া করে পড়বেন, ভিউ দিবেন, কমেন্ট করবেন। শুরু করছি। হেলেনদের বাসায় একদিন। কয়েকদিন পর সাপ্তাহিক এক ছুটির সকালে আমি এবং কে স্প্রু হেলেনদের বাসায় যাই। ওদের বাসা ব্যাংককের এক অভিজাত আবাসিক এলাকায়। বিশাল ফ্ল্যাট বাড়িতে মাত্র 3জন মানুষ। পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে, সব কিছু টিপটাপ। আমরা লিফটে ওঠার আগেই হেলেন এবং ওর মা বাবা নিচতলায় আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আমরা হোটেল থেকে বেরোনোর আগে কেসপু টেলিফোনে হেলেনের বাবাকে জানিয়ে দেন যে আমরা আসছি। ড্রয়িং রুমে বসে হেলেনের মা বাবা বলছিলেন তাদের অতীত জীবনের কথা। আমি তন্ময় হয়ে শুনছিলাম ভিনদেশি এই যুগলবন্দির কথা। আর আমাদের জল খাবারের আয়োজনে ব্যস্ত ছিলেন ক্ষিপ্র গতিতে। তখন এঘর ওঘর করছেন মিস্টার করছে। না না, এটা বোধ হয় একটু ইয়ে করতে হবে ভাই। কি? না, এটা নষ্ট হয়ে গেছে। না 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 না, এটা একটু কাইন্ডলি আমার একটু। আমি এখন 40তম অংশ পড়ছি। এইটা আমার সেরা স্মৃতি গ্রন্থের প্রায় শেষ সময়ে। তারপরও 52 পৃষ্ঠা ভাগ করার কথা যেটা বলেছি সেটা হয়তো আরও 3-4 পার্ট হতে পারে। হেলেনদের বাসায় একদিন। কয়েকদিন পর সাপ্তাহিক এক ছুটির সকালে আমি এবং কে স্প্রু হেলেনদের বাসায় যাই। ওদের বাসা ব্যাংককের এক অভিজাত আবাসিক এলাকায়। বিশাল ফ্ল্যাট বাড়িতে মাত্র 3জন মানুষ। পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে, সব কিছু টিপটপ। আমরা লিফটে ওঠার আগেই হেলেন ওর মা বাবার নিচতলার আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আমরা হোটেল থেকে বেরোনোর আগে কেসপ্রু টেলিফোনে হেলেনের বাবাকে আমাদের আসার কথা জানিয়ে দেন। ড্রয়িং রুমে বসে হেলেনের মা বাবা বলছিলেন তাদের অতীত জীবনের কথা। আমি তন্ময় হয়ে শুনছিলাম ভিনদেশি এই যুগলবন্দির কথা। আর আমাদের জল খাবারের আয়োজনে ব্যস্ত হেলেন ক্ষিপ্ত গতিতে তখন এঘর উঘর করছে। মিস্টার জাবিরি বলছিলেন আমাদের টাকা পয়সার অভাব নাই। আমি ব্যাংককে আসার আগেই সৌদি আরবে আমার সব সম্পত্তি বিক্রি করে দেই। তবে মাঝে মধ্যে ভাই বোনদের দেখতে যাই সৌদি আরবে। আর ফাতমা মেয়েকে নিয়ে যায় পাকিস্তানের লাহোরে। আমার একমাত্র সন্তান হেলেন অত্যন্ত মেধাবী, কিন্তু কোনো ছেলেকে দেখে এরকম জীবনসাথী করার আগ্রহ দেখায়নি। এখন তো শুনছি ভিন্ন কথা। মান্নান তো বিবাহিত। ওর মা তখন বললেন, মিস্টার প্রু, আমি হেলেনকে বুঝিয়েছি বহুবার, কিন্তু সে কোনো কথাই শুনতে চায় না। একমাত্র মেয়ে আমার, ওকে নিয়ে আমার দুজনের দুশ্চিন্তায় আছি। প্রায় ঘন্টা দুয়েক ওদের সঙ্গে আলাপচারিতার পর মাধ্যাহ্ন ভোজের জন্য আমাদের খাবার টেবিলে আমন্ত্রণ জানালেন মিস্টার জাবেরি ও মিসেস জাবেরি। কিন্তু খাবার টেবিলের কাছে আসেননি হেলেন। সে তখন ড্রয়িং রুমের এক কোনায় বসে বইয়ের পাতা উল্টাচ্ছিল। তবে দূর থেকে অনুভব করছিল আসলে সে বই পড়ার শ্রোতে আমাদের কথা শুনছে। হেলেনের মা বাবা আন্তরিকভাবে কথা বলছিলেন। বোঝাই যাচ্ছিল না যে আমরা কেউ ভিনদেশি। ওদের অমায়িক আচার ব্যবহার খুব অল্প সময়ের মধ্যে আমাকে ওদের কাছে টেনে নেয়। মনে হচ্ছিল এরা আমার অনেক দিনের চেনা আত্মীয়। তাদের ছেড়ে আসতে মন চাইছিল না। হেলেনদের পরিবার খুবই ধর্মভীরু। আমরা যখন মাধ্যাহ্ন ভোজের পরে ড্রয়িং রুমে বসেছিলাম তখন বাবা এবং মেয়েকে জোহরের নামাজ আদায় করতে দেখেছি। এক কথায় তারা বলা যায়
একটি আধুনিক বিজ্ঞান মনস্ক অথচ রক্ষণশীল পরিবার। ব্যাংককের অভিজাত এলাকায় তাদের 8 তলার বিশাল বাড়ি সহ আরও 3টি বাড়ি আছে। সন্ধ্যার আগে হেলেনের টয়োটা গাড়িতে আমাদের হোটেলে লিফট দিলেন জাবরি দম্পতি। গাড়ির স্টিয়ারিং ধরেছে হেলেন। পুলিশের বড় কর্তা হয় মিস্টার জাবির সরকারের গাড়ি আছে। মিসেস ফাতমা জাবেরিও মেডিকেল কলেজ থেকে গাড়ি পেয়েছেন। আর হেলেন যে টয়োটা কারটা চালাচ্ছে সেটা ওর ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনা। হোটেলে আসার পথে মিস্টার জাবেরি বড়ই আশাবাদী কণ্ঠে বললেন, আমাদের সম্পর্ক যেন চির অম্লান থাকে। তবে আমরা হেলেনকে বাস্তবতা বোঝানোর চেষ্টা করব। যতদিন ওর বিয়ে না হয় ততদিন তাকে বোঝাবো, তবে ওকে আঘাত দিয়ে নয়। হোটেল লবিতে মিস্টার জাবেরি এবং কেস 2 মিনিট 10 কথা বললেন। হেলেন ও তার মা তখন দূরে দাঁড়িয়ে বারবার আমাকে দেখছিলেন। আসলে আমরা প্রথম যেদিন ভিক্টোরিয়া হোটেলে উঠি সেদিনই হেলেন আমাকে দেখেছিল। তারপর আমাকে পছন্দের বিষয়টা ওর 3 বান্ধবীকে জানায়। এরপর আমরা ওই হোটেলে 32 দিন থেকেছি, কিন্তু হেলেন ও তার 3 বান্ধবী রাতের শিফটে ডিউটি করত। প্রতি রাতে সে নিজ হাতে আমাকে রুমের চাবি দিত, আর কখনো কখনো চাবি দিতে গিয়ে মজা করে হাত টান দিত। আমি খুব স্বাভাবিকভাবে তার হাত থেকে চাবি নিই, কিন্তু সেই প্রথম দিন থেকেই হেলেনের সঙ্গে কথা বলিনি, শুধু নীরব দৃষ্টি বিনিময় ছাড়া। দিন 15 এভাবে চলার পরও হেলেনকে নিয়ে কখনো কল্পনার জাল বুনিনি। তবে দেখেছি অন্য মেয়েদের তুলনায় হেলেন একেবারে আলাদা। শ্যামদেশে একদিন। বাংলাদেশে আসার 2 দিন আগে আমরা থাইল্যান্ডের শ্যামদেশ পরিদর্শনে যাই। পৃথিবীর বহু দেশ থেকে পর্যটকরা সেখানে আসে শুধু ভ্রমণের জন্য। আমরা যথাসময়ে রওনা হই সে শ্যামদেশের উদ্দেশ্যে। বড় বড় চুনা পাথরের পাহাড়ের পাদদেশে আর গহীন জঙ্গলের ভিতর দিয়ে আঁকাবাঁকা সড়ক পেরিয়ে আমরা বিকেল 3টায় শ্যামদেশের কাছাকাছি অঞ্চলে পৌঁছে যাই। সেখানে তাম্রখচিত বিশাল আকৃতি বৌদ্ধ মন্দির রয়েছে বলে আমাদের গাইড আগেই আমাদের জানিয়ে দিয়েছিল। এটি একটি বৌদ্ধ মন্দির। বহুদূর থেকে দেখা যায় এই মন্দির, কিন্তু আমাদের গাড়ি যতই এগোতে থাকে ততই কাছাকাছি মনে হচ্ছে এই তো চলে এসেছি। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। যখন কোনো পাহাড়ের খাঁজ অতিক্রম করি তখনই আবার বৌদ্ধ মন্দিরটি চোখের আড়ালে হারিয়ে যায়। আমরা প্রায় ঘন্টাখানেকের মধ্যে শ্যামদেশে পৌঁছে যাই। দেখি বিশাল এলাকা জুড়ে পাথর ইটের দালানের ধ্বংসাবশেষ। কিছু দালান এখনো অক্ষত আছে। আমরা যে যার মতো করে বিকেল 4:30টায় দুপুরে খাবার খেয়ে সর্বপ্রথম বৌদ্ধ মূর্তিটার দিকে এগিয়ে যায়। মূর্তিটি এতই বড় যে বাংলাদেশের সাভারে অবস্থিত স্মৃতিসৌধের প্রায় সমান। মূর্তির সমস্ত শরীর তামা দিয়ে মোড়ানো। মহামতি বুদ্ধ বিশাল একটি ঘরের মধ্যে বসে আছেন। মন্দির প্রাঙ্গণটি অতিশয় বিশাল। একসঙ্গে 3000 লোক সমবেত হতে পারে। দেখলাম বৌদ্ধ মন্দিরটির চারধার ঘুরে ঘুরে বৌদ্ধ ভিক্ষুকেরা ত্রিপিটকের শ্লোক উচ্চারণ করছেন। আমরা যেতেই তাদের সঙ্গে মূর্তির চারিদিকে ঘুরতে অনুরোধ করলেন। তাদের কথা মতো নয়, আবার আরাধনার জন্যও নয়, বরং মূর্তির ব্যাস অনুমান করার জন্যই আমরা দুপাক ঘুরলাম। গাইড বুঝিয়ে দিল এই মূর্তিটা আগে সোনার পাতা দিয়ে মোড়ানো ছিল। 1 শতাব্দী আগে বার্মার সঙ্গে তুমুল যুদ্ধ হয়েছিল। যুদ্ধে আমাদের এই এলাকাটি হাতছাড়া হয়ে যায়। তখন বার্মিজ সৈন্যরা মূর্তিটি আবরণ থেকে সোনার পাত লুট করে নিয়ে যায়। এই বৌদ্ধ মন্দিরের পূর্ব পাশে বিশাল মার্কেট, আবাসিক এলাকা, হোটেল এবং দোকানপাটের ছড়াছড়ি। খুব বড় শহর, কিন্তু কোলাহল নেই, শুধু পাহাড় আর পাহাড়। কোথাও কোনো জলাশয় নেই। 100 বছর আগে এলাকাটি ছিল শ্যামদেশের রাজধানী, অর্থাৎ থাইল্যান্ডের রাজধানী। মন্দির পরিদর্শন শেষে আমরা কেনাকাটা ব্যস্ত হয়ে পড়ি।
আমি ১,৫০০ বাদ দিয়ে স্ত্রীর জন্য পছন্দের রঙের একটা শাড়ি কিনলাম। সন্ধ্যার পর ব্যাংককের উদ্দেশ্যে রওনা হলাম। গাড়িতে বসেই দাদার কথা মনে হলো। দাদার কাছে কতবারই না শুনেছি শ্যামদেশের কিচ্ছা কাহিনী, শুনেছি তার ইয়াত্তা নাই। আজ সেই শ্যামদেশ নিজ চোখেই দেখলাম। হেলেনের ডিনার পার্টি। অবশেষে আমাদের ব্যাংকক ছাড়ার দিনক্ষণ ঘনিয়ে এলো। আর মাত্র 2 দিন পর ফিরে যাব আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। এর আগের দিন রাত 9টায় হোটেলে ফিরে রিসিপশনের চাবি নিতে গেলে হেলেনের সঙ্গে দেখা হয়ে যায়। আমাকে কোনো মতেই চাবি দিতে চায় না। একসময় ওরা 4জন সমস্যারে বলে উঠল, আজ আমাদের সঙ্গে ডিনার করবেন। হেলেন আপনার জন্য বাড়ি থেকে নিজ হাতে রান্না করে নিয়ে এসেছে। রাতে আবার অন্য কোনো যেন কোথাও খাবেন না, এই বলে চাবিটা আমার হাতে দিল। আমি রুমে গিয়ে দেখি কেএসপ্রু তখনও রুমে আসেননি। তিনি প্রতিদিনই হোটেলে আসার আগেই মধ্য ব্যাংককে নেমে পড়তেন গাড়ি থেকে। সেদিন হেলেনের বাসায় ওর বাবা জাবেরি সাহেব বলেছিলেন, আমার মেয়েকে এ দেশে কোনো ছেলের সঙ্গে বিয়ে দেব না। ডাক্তারি পড়া শেখে মেয়েকে অন্য কোনো দেশের মুসলিম পরিবারে উচ্চ শিক্ষিত এবং সুন্দর ছেলের বিয়ে দেব। হেলেন সেদিনই সব কথাই শুনেছি। আমি বিবাহিত এবং এক সন্তানের বাবা, সেও জানে। কিন্তু আজ কেন আবার আমাকে খাওয়া বলে নিজের হাতে রান্না করে এনেছে। আমার ভাবনার রাজ্যে বিচরণের শেষ পর্যায়ে কেএসপ্রু রুমে এসে বললেন, মান্নান ভাই, হেলেন তো আমাদের জন্য ডিনারের আয়োজন করেছে। শেষবারের মতো তাকে ভালোভাবে দেখে নিন, ওর কথা আপনার সারা জীবন মনে থাকবে। পরবর্তীকালে বান্দরবনে এই রাজা কেএসপ্রু আমার মনকে হালকা করার জন্য আরও অনেক কথা বললেন। আমি শুধু নীরবে শুনলাম, কিছু বললাম না। কেএসপ্রু রুমে ঢুকে গ্লাসের পর গ্লাস মদ্যপান চলেছেন। গ্লাসে চুমুক দিয়ে বললেন, কি ভাই, আজ যে বোবা হয়ে গেলেন, কিছুই বলছেন না। গ্লাস থেকে মুখ নামিয়ে আবার বললেন, আচ্ছা মান্নান ভাই, বলেন তো, এত সুন্দর মেয়ে আপনি দ্বিতীয়টা দেখেছেন জীবনে? আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি। লেবানন, সিরিয়া এবং ইসরায়েলে মেয়েদের সুন্দরী বলা হয় থাকে পৃথিবীর মধ্যে। কিন্তু বিশ্বাস করুন মান্নান ভাই, এত সুন্দর চেহারা, মনোমুগ্ধ আচার ব্যবহার আমি জীবনেও কখনো দেখিনি। কেএসপ্রু বেশ নেশা হয়েছে। নেশার ঘরেই বললেন, মান্নান ভাই, আমি বান্দরবনের রাজা হব একদিন। আমার বউ আছে, 3টা বাচ্চা আছে। আমি মুসলিম নই, এখানে আমি আটকে গেছি। তা না হলে হেলেনকে আমি বউ বানাতে বিন্দুমাত্র দ্বিধা করতাম না। তবে এই মেয়েকে বিয়ে করলে আপনি খুব খুশি হবেন, সুখী হবেন। একসঙ্গে রাজকন্যা আর রাজত্ব পাবেন। কয়জনের ভাগ্যে এমন সুযোগ আসে বলেন তো? হেলেনের বাবা মা আপনাকে খুব পছন্দ করেছেন, যদিও বিবাহিত শুনে তাদের কিছুটা দ্বিধা ছিল। পরে মেয়ের কারণে তারা দুজনেই আপনাকে পছন্দ করেছেন। এবার কেএসপ্রু পাড় মাতালের মতো আমাকে জড়িয়ে ধরে বললেন, আরে মান্নান ভাই, এমন ভুল করবেন না। আমি সব ব্যবস্থা করে দিব। বড়লোকের একমাত্র মেয়ে হেলেন, আপনি যদি ওকে বিয়ে না করেন আর তখন যদি মেয়েটি সুইসাইড করে বসে, তাহলে কষ্টের শেষ থাকবে না। কেএসপ্রু মুখে এমন কথা শুনে আমি বললাম, আমাদের মধ্যে তো কোনো কথাই হয়নি, একজন আরেকজনকে বুঝতেও পারিনি। তাহলে কেন সে সুইসাইড করবে? কেএসপ্রু আমার মুখের কথা কেড়ে নিয়ে বললেন, আরে মান্নান ভাই, হেলেন তো বাচ্চা মেয়ে, হঠাৎ আঘাত পেলে এই বয়সী মেয়েরা আত্মহত্যা করে বসে। তার কথায় জবাবে আমি বলি, আপনি একটা বদ্ধ মাতাল, কি যা তা বলছেন? ওয়াশরুমে যান, মাথা ঠান্ডা পানি ঢালুন, তা না হলে ওদের ডিনার পার্টির সব আয়োজন মাটি হয়ে যাবে। হেলে দুলে বান্দরবনের এই পাহাড়ি মানুষটি বললেন, আরে মান্নান ভাই, আমি সময় মতো ঠিকই সোজা হয়ে দাঁড়াতে পারবো, কিন্তু আপনি তো বাঁকা হয়ে আছেন, আপনি সোজা হতে পারবেন না। এসব কথা বলে সে হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকলেন। কেএসপ্রু হঠাৎ রুমের ফোনটা সশব্দে বেজে উঠল। রিসেপশন থেকে কল এসেছে। হেলেনের বন্ধুরা ডিনারের জন্য আমাদের অপেক্ষায় বসে আছে। কেএসপ্রু স্নান সেরে চটজলদি কাপড় পরলেন, আর আমি তো বাইরে থেকে আসার পর পোশাক আর খুলিনি। আমরা নিচে গিয়ে দেখে ওরা একটা রুমে ডিনারের আয়োজনে ব্যস্ত। ওরা 4 বন্ধু ডিনার পার্টিতে উপস্থিত।
হেলেন মানানসই সালোয়ার কামিজ পরেছে। খাওয়ার মেনুতে ছিল ফ্রাইড রাইস, নান, রুটি, নানা পদের কাবাব, কষানো হাঁসের মাংস, কেক, সবই বাসায় তৈরি। সব শেষে কোল্ড ড্রিঙ্কস। সত্যি বলতে কি, খাবারের স্বাদের সঙ্গে সেদিন আমার ক্ষুধাও ছিল বেশ তীব্র, তাই আয়েশ করে পেট পুরে খেলাম। আর কেসফুল তো মদের নেশায় রাক্ষসের মতো এক লহমায় সব খাবার সাবার করে ফেললেন। খাবার টেবিলে ওদের সঙ্গে আলাপ বেশ জমে উঠল। হেলেন শেষবারের মতো আমার কাছে জানতে চেয়েছিল, আব্বা কি আপনাকে কিছু বলেছেন? আমি বললাম না, তিনি কিছু বলেননি, তবে কেসফ্রু আমাকে আপনার বিষয়ে সব কিছু বলেছেন। হেলেন আরও জানতে চায় এখন কি করবেন, কিন্তু আমি তার কথার উত্তর দিতে পারিনি। আমি উঠে দাঁড়ালাম, শুধু আমার দিকে নীরবে নিষ্পলক তাকিয়ে থাকলো। আমি অনুভব করলাম হেলেন এই নিশ্চুপ থাকাটা মোটেই পছন্দ করেনি, তবে সারাক্ষণ এই অস্ফরী মুখে মলিন হাসির ঝিলিক লেগেই ছিল। ডিনার শেষে ফটো সেশন। হেলেনের হাতে জাপানি নাইকন ক্যামেরা। আমাদের সবার ছবি তুললো হেলেন। আমার এখনো মনে আছে, একটা থাই মেয়ে ক্যামেরা চালাচ্ছিল। ফটো সেশন শেষে ডিনার পার্টির পরিসমাপ্তি হয়। ওদের কাছ থেকে আমরা চির বিদায় নিয়ে রুমে চলে এলাম।